সময়টাতে আমার কাছে পৃথিবীটা ওয়াজ অ্যাবসলিউটলি ডার্ক। না আমি কোনো মানুষের সাথে রিলেট করতে পারছি না, কারোর সাথে কনভার্স করে আমি নিজে ভালো থাকছি। আমার কাছে প্রেম বা ভালোবাসার ডেফিনেশনটা একটাই, সেটা হচ্ছে তুমি যদি ভালো থাকো তাহলে তুমি প্রেমে আছো। কিছু কিছু সময় আমি দেখেছি সম্পর্কের ক্ষেত্রে যে people start comparing their partners with other people, and that is a very wrong thing. You shouldn't do that. You should never do that. You keep complaining about it. সেখানে আমি তাদেরকে বলি এই যুগে দাঁড়িয়ে you don't need a lobby. You can make your own stuff, upload. Music cannot be taught. Music is inside you. It can be churned. It can be explored. রাত পেরোলেই নতুন বছর, আলোতে সেজে উঠবে গোটা শহর। ডিসেম্বরের কলকাতার মাহাত্ম্যই আলাদা। তো আজকের এপিসোডটা যে একটু স্পেশাল সেটা আপনারা বুঝতেই পারছেন। আর স্পেশাল তো হওয়ার কারণই আছে, কারণ আমার উল্টো দিকে রয়েছে, আর কি বলবো, দুর্নিবার দা, ওয়েলকাম টু টকবক। হ্যালো, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ঠান্ডা পড়েছে কলকাতা শহরে ফাটিয়ে, নাকটাকে একটু ধরে আছে হালকা। 31 ডিসেম্বর আজকে, তো নতুন বছর শুরু হবে, প্লাস ডিসেম্বর মাসটা কলকাতার জন্য একটা অন্যরকম। তোমার কাছে ডিসেম্বরের শহর মানে কি? আজকে ডিসেম্বরের শেষ দিনে এসে দাঁড়িয়ে তাও জিজ্ঞাসা করছি, ডিসেম্বরের শহর তোমার কাছে কেমন? ডিসেম্বরের শহর আমার কাছে খুব ইন্টারেস্টিং অনেকগুলো কারণে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 25শে ডিসেম্বর থেকে শুরু হয় কলকাতার রাস্তায় চক দিয়ে যীশুখ্রিস্ট আঁকা। সো এই টাইমটাতে, এই গোটা বছরটাতে 14 আগস্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত গোটা কলকাতা শহরের রাস্তাটা অনেকবার আঁকা হয়েছে। বহু বছর ধরে সেটা করা হয়নি, এই বছর সেটা হয়েছে। সেটা পজিটিভ নেগেটিভ যে কারণেই হোক না কেন, বাট এই বছরের ডিসেম্বর উইল বি মানে হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ডিসেম্বর, বিকজ আমরা 2024-এ কলকাতার বুকে অনেকগুলো চেঞ্জেস দেখেছি। কলকাতাকে নতুনভাবে এক্সপ্লোর করেছে অনেক রকম ভাবে। সারা পৃথিবী কলকাতাকে চিনেছে কলকাতার মানসিকতার জন্য, একদমই তাই। এবং সেদিক থেকে দেখতে গেলে এই এন্ড অফ দিস ইয়ার 2024, আচ্ছা বাই দ্য ওয়ে সকলকে, টকবকের সমস্ত দর্শককে আমার তরফ থেকে আগে থেকেই জানিয়ে রাখি, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো। 2025 should be a fantastic year for all of us. Should be, let's pray for that. আর ডিসেম্বরে কলকাতা শহরের সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে শীতের জামা কাপড়, ফর শিওর। আর কলকাতা ইজ বিকামিং দ্য সেন্টার অফ ক্যাফে কালচার, রাইট? মানে অল অ্যাক্রস ইন্ডিয়া। মানে আফটার ব্যাঙ্গালোর কলকাতার মতো এত ক্যাফে আর কোনো শহরে নেই, এবং কম সময়ের মধ্যে প্রচুর ক্যাফে। এবং ডিসেম্বর ইজ দ্য টাইম যখন গোটা কলকাতা শহরে বিভিন্ন জায়গাতে ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড পপ আপস আর হ্যাপনিং। তুমি কি ফুডি? প্রচন্ড। তোমার শীতকালের প্রিয় খাবার কি? আমার শুধু শীতকালের প্রিয় খাবার বলে না, বাট শীতকাল আসলেই যে জিনিসটা আমার জন্য খুব প্রিয় হয়ে যায় সেটা হচ্ছে গুড়ের নাড়ু। হ্যাঁ, সো ওইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায়। এবং শান্তিনিকেতনে গিয়ে খেজুর, একদম ভোরবেলা যে পাটালিটা অ্যাকোয়ার করতে হয় বা ঝোলা গুড়টা অ্যাকোয়ার করতে হয়, ওটা খুব একটা রিচুয়াল। খেজুর রস মানে যেটা একদম ভোরবেলা যেটা নামা হয়, একদম। আমি জানি তুমি সেই সময় ঘুমোতে যাও, কারণ একটু সবাইকে বলে দিই, কারণ একটা জিনিস দুর্নিবারদাকে নিয়ে মজার জিনিস, দুর্নিবারদাকে ফোন করার হচ্ছে সব থেকে ভালো টাইম হচ্ছে রাত 1টা। মানে আমার যখনই কাজ, এর আগে তোমার সঙ্গে একটাই কাজ হয়েছে, তো আমাকে বলেছে যে মানে দুর্নিবারদাকে ফোন করতে হলে রাত 1টা, 12:30টাও নয়, 1:30টাও নয়, এই সময়। আমি একটু ইউএস সাইকেলে চলি। ইউএস টাইম লাইনটা আর আমার টাইম লাইনটা অলমোস্ট একরকম। তো ডিসেম্বর কলকাতা নিয়ে কথা বলছিলাম। ক্রিসমাস এনজয় করা সবাই বন্ধুরা মিলে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে এত মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, আর এই ডিসেম্বরটা তো অসাধারণ। ব্রায়ান অ্যাডামস হলো, প্রতীক কুহাড় হলো, so many great things are happening. পার্ক স্ট্রিটে, লিন্সে স্ট্রিটে স্ট্রিট মিউজিক, এখন সেই কালচারটা আবার নতুন করে মানে সেটা আসছে। মানে কলকাতা এই বছরটাতে অনেক ভালো ভালো চেঞ্জেস দেখেছে, অনেক খারাপ কিছু হয়েছে, বাট a lot of great things have happened. লক্ষ লক্ষ মানুষ একটাই আওয়াজ নিয়ে, একটাই বক্তব্য নিয়ে গোটা শহরে নেমে পড়েছিলেন। সেই উত্তরটা পাওয়া গেছে কিনা জানি না, বাট ওই যে আমরা নতুন করে এক্সপ্লোর করেছি। অ্যাটলিস্ট এই অ্যাসোসিয়েশনটা যে আছে কলকাতা শহরের, এই ক্ষমতাটা আছে,
কোনো একটা কারণে রাস্তায় নেমে পড়ার, সেটা দেখিয়েছে। ঠিক সিমিলারলি ডিসেম্বরে যেরকম মানুষজন অকারণে পার্ক স্ট্রিটে ঘুরে বেড়ায়, কিন্তু কেন বেড়ায় আমি জানি না। ওয়ান থিং মানে আপনারা সবসময় খেয়াল রাখবেন, পার্ক স্ট্রিটে যদি আপনাদের খাবার খেতে আসতে হয়, ডেফিনেটলি 25 থেকে 1 তারিখের মধ্যে আসবেন না। না পাবেন জায়গা, না পাবেন গাড়ি রাখার কোনো জায়গা পাবো না। দাঁড়ানোর জায়গা পাবেন আজকে রাতে তো মানে আজকে ভয়ঙ্কর অবস্থা। আমরা ওদিকটাতে যাই না রাত্রেবেলে, মানে যতক্ষণ না পর্যন্ত 12টা বেজে রাস্তাঘাট একটু ফাঁকা হচ্ছে তার আগে ওখানে যাওয়া যাবে না। সো আর এবছর ঠান্ডাটা আর একটু বেশিই পড়েছে, ভালোই লাগছে। দুর্নিদা, আমরা যেটা বললাম যে এই বছরে আমরা কলকাতার মানুষকে নানা রকম ভাবে এক্সপ্লোর করেছি। একটা গোটা কলকাতা শহর যে একটা জায়গায় আসতে পারে কলকাতার মানুষ, সেটা আমরা দেখতে পেয়েছি। সেখানে তুমিও সামিল ছিলে। তো এখনো পর্যন্ত আমি এই কালকেই আমার একটা ওয়ার্কশপ থেকে ফেরার পথে দেখছিলাম মশাল জ্বালিয়ে এখনো আমরা জাস্টিস চেয়ে যাচ্ছি। আমি পাবো কিনা আমরা সেটা পরের ব্যাপার। তো সেখানে তোমার সঙ্গেও একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমরা সবাই দেখেছি, যে তোমার উপরেও অ্যাটাক হয়েছে, তোমার ফ্যামিলির উপরে অ্যাটাক হয়েছিল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা খুব সিলি। যেটা ঘটেছিল সেটা হচ্ছে কর্পোরেশন রাস্তার কাজ করে না, সেরকমই রাস্তার কাজ করছিল কিছু লোকাল গুনস, যারা একটু পলিটিক্যালি ইনক্লাইন্ড এন্ড এভরিথিং। তারা সেখান থেকে বেসিক্যালি ওই পিচটা চুরি করে নিজের বাড়ির সামনে গর্ত বোঝাই করছিল। তো সেখানে আমি আমার পান্ডাকে নিয়ে, পান্ডা হচ্ছে আমার বিগল, ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম। পান্ডা, হ্যাঁ, তো ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম, এবং তখন ইট ওয়াজ মানে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে, একটা প্রপার টাইম থাকে সেখানে নিয়ে যাওয়ার। তো সেইটাতে লেট হচ্ছিল বলে আই কেপ্ট হংকিং অ্যান্ড সামহাউ দে গট ইরিটেটেড। দে মানে আমার উপর চড়াও হয়, সেখানে কথা কাটাকাটি হ্যান ত্যান, মানে খুবই ইরেলিভেন্ট একটা জিনিস, মানে রাস্তা ব্লক করে রাখার কোনো মানে ছিল না। সো সেই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে যখন আমি আর ডিটেলে যাচ্ছি না, বিকজ আই হ্যাভ অলরেডি স্পোকেন ইট আউট ইন ফেসবুক। যারা করেছিলেন তাদেরকে মানে অল থ্যাঙ্কস টু অলোক সান্যাল, আমাদের ওয়ান অফ দ্য এসিপিস, এবং নেতাজিনগর থানার যিনি ওসি লামা স্যার। They were very proactive and in the next day itself they got caught. তারপর পালিয়ে টালিয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কর্মক্ষেত্রের সুবাদে হয়তো কিছু মানুষজনের মানে চেনা জানা আছে বলে I got this justice as soon as possible. But most of the people they don't. Because এইরকম ধরনের এরিয়াতে যেখানে লোকজন, অনেক মানুষ ইলিগালি গোটা কলকাতা শহরে থাকেন, তাদের হয়তো জমিটা অলট করে দেওয়া হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল যে ইউ ক্যানট মেক এনি প্রপার্টি আউট দেয়ার, তোমরা থাকতে পারো, সামহাউ ম্যানেজ ইট। বাট সেখানে তারা 2তলা বাড়ি 3তলা বাড়ি মানিয়ে থাকছে। এই ধরনের যেসব জায়গাগুলো, সেখানে মানুষজনের মধ্যে একটু করাপশন থাকে, না হলে তারা মানে সার্ভাইভ করতে পারবে না। সো সেই ব্যাপারটার জন্য এই দাদাগিরির যে কালচারটা, সেটা খুব মানে প্রমিনেন্ট হয়ে যায়। তো সেইটা আমরা যারা অ্যাটলিস্ট হু হ্যাভ দ্য অথরিটি টু বি ভোকাল, we should at least talk it out loud. So I took that liberty of like saying it out loud. এবং অনেক মানুষ এখানে they were concerned about us. গায়ে হাত ফাত দিয়েছে, সেগুলো ঠিক আছে, ছেড়ে দাও, সেটা আমিও তো দিয়েছি, কারণ সেলফ ডিফেন্সে আমাকে আই হ্যাড টু প্রোটেক্ট মাই সেলফ। সো সেখানে মোহর গাড়ি থেকে নেমে আসে মোহরকে বাঁচানোর জন্য, অল দ্যাট ফিয়াস্কো হ্যাপেন। সেখানে একটা ছোট বাচ্চা পর্যন্ত রয়েছে। হ্যাঁ, থ্যাংক গড ধিয়ান তখন গাড়িতে ছিল না। সো ধিয়ান গাড়িতে না মানে যদি থাকতো তাহলে হয়তো আমি গাড়ি থেকে নামতাম না, বাট আমার গাড়িটার ক্ষতি হয়ে যেতে পারতো তাহলে। সো যাই হোক, মানে টেকিং অল দিস অ্যাসাইড, একটু মানুষজনের মাথাটা ঠান্ডা হওয়া খুব দরকার। মানে তখন এমনিতে অগাস্টে তখন খুব গরমও ছিল, সেজন্য হয়তো মাথা গরম ছিল। এটা খুব ভালো অ্যান্সার ছিল। ঠিক আছে, আবার আমরা ডিসেম্বরে ফিরে আসি। ডিসেম্বর মানেই তোমার চোখ বন্ধ করলে কোন গানটা মাথায় আসে? ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীরি শালের বাহারে, হাত বরাত ছলাৎ ছলো না,
রাগ সোহাগ পরাগ পেল না আহারে, চুল মাসুল সে ভুল ভাঙেনি, তার যাওয়ার বেতার আনেনি আহারে, মনটা আহারে, মন কেমনের মন্তাজ মনটা আহারে। হাতে গরম কফি, বাইরে ঠান্ডা, উল্টো দিকে রুনিবারদা প্লাস এই গানটা, অ্যামেজিং কম্বিনেশন। মন কেমন বলতে যেটা বলছে, তোমার কাছে প্রেম কি? মানে ধরো আমি এই সময়ের কথা বলছি না, তোমার কলেজ লাইফ, নতুন নতুন প্রেম, প্রথম প্রেম যদি বলি, সেটা কেমন ছিল? এইটা একটা বড় উত্তর হতে পারে। সেটা হচ্ছে যে প্রথম প্রেম থেকে শুরু করে এখন পর্যন্ত যে আমি বাবা, এটার একটা বিশাল জার্নি, একটা ট্রানজিশন, রাইট? বয়স হয়ে গেল, একটু একটু বড় হয়ে গেলাম, বুঝতে শিখলাম, সবকিছু হলো। কিন্তু প্রথম প্রেম আর এই মোহরের সাথে প্রেম, এই দুটোর মধ্যে ফিলিং, মানে ইন্টারনাল ফিলিং ওয়াইজ আমি বলবো যে কোনো ডিফারেন্স নেই। It hits you the similar way if you are falling in love from একদম ভেতর থেকে। ঠিক আছে, সো আই ওয়াজ অ্যাট আ স্টেট অফ মাই লাইফ যখন মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছিল, বিকজ the social media fiasco that all of you have heard about my past marriage, প্রচুর মিথ্যে কথা চারিদিকে, হ্যান ত্যান, আই হ্যাভ নেভার অ্যাড্রেসড ইট ইন ফ্রন্ট, বাট সেখানে আমি নিজেকে বাঁচিয়ে আনার জন্য, মানে জাস্ট টু সেভ মাই সেলফ, আই হ্যাড টু স্যাক্রিফাইস এভরিথিং। আই লেফট লাইক অল মাই সেভিংস, এভরিথিং, আই লেফট ইট। অ্যান্ড ওই সময়টাতে আমার কাছে পৃথিবীটা ওয়াজ অ্যাবসলিউটলি ডার্ক। না আমি কোনো মানুষের সাথে রিলেট করতে পারছি, না কারোর সাথে কনভার্স করে আমি নিজে ভালো থাকছি। অ্যান্ড সেই মুহূর্তে যখন মোহর আমার জীবনে আসে, ট্রাস্ট মি, দ্যাট বিকেম মাই ফার্স্ট লাভ। সো এভরি পাসিং ডে আই চেরিশ দ্যাট ফিলিং, অ্যান্ড থ্যাংক গড ইট হ্যাপেন টু মি। এবং আই এম ভেরি লাকি টু হ্যাভ দ্যাট। তার কারণ হচ্ছে যে প্রথম প্রেম যদি এই ফিলিংটা আমাকে তখন একদম শুরুতে দিত এবং সেটা নিয়ে আমি যদি সার্ভাইভ করতে পারতাম এতটা বছর, তাহলে সেটা হয়তো অন্যরকম একটা জীবন আমাকে দিত। কিন্তু এই মানে ডিফারেন্ট রিলেশনশিপস, ডিফারেন্ট ব্রেকআপস, দ্যাট টিচেস ইউ আ লট, ইট টিচেস ইউ আ লট। আর এগুলো সম্পর্ককে কিন্তু ম্যাচিওর করতে প্রচন্ড, শুধু সম্পর্ক না, একটা মানুষকেও ম্যাচিওর করতে অনেক অনেক সাহায্য করে। তার কারণ হচ্ছে একটা মানুষ যদি ভালোবাসায় থাকে, তুমি আমায় জিজ্ঞাসা করলে যে আমার কাছে প্রেম কি, আমার কাছে প্রেম বা ভালোবাসার ডেফিনেশনটা একটাই, সেটা হচ্ছে তুমি যদি ভালো থাকো তাহলে তুমি প্রেমে আছো। তুমি যদি একটা সম্পর্কে তুমি নিজে ইউর সেলফ ইউ আর নট হ্যাপি, তাহলে সম্পর্কটা নেই। আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইদার টেক অ্যাকশনস অন ইট, try to be happy with yourself, with your partner, but or get out of it. এর মাঝামাঝি কিছু নেই, সত্যি তাই। you cannot deal with it. এই তুমি যদি ভালো থাকো, ভালোবাসো, তাহলে তুমি ভালো থাকবে, আদারওয়াইজ হবে না। তুমি ফ্যামিলি ম্যান হিসেবে, মানে আমরা দেখতে পাই যথেষ্ট, মানে খুব ভালো, মানে তোমাদের সময়টা, মানে যে ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, বা তুমি যে মোমেন্টগুলোর কথা বলছো, তোমার কাছে প্রেমের ডেফিনেশন অনুযায়ী, মানে সেটা তোমার কাছে যে কতটা প্রায়োরিটি বা তোমার জীবনের কতটা বড় অংশ, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের এখন সোসাইটি যে জায়গায় গেছে, আগে আমরা যে ডিভোর্স, ব্রেকআপস, এই শব্দগুলো সব থেকে বেশি প্রচলিত ছিল এই মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, আর্টসদের মধ্যে। কারণ এদের এইখানে ব্রেকআপ হবেই, বা ও বিয়ে হবে না, নইলে ডিভোর্স হবে, এই শব্দটা বেশি প্রচলিত ছিল। কিন্তু এখন সেটা অল টোটালি ছড়িয়ে গেছে। বিয়ের 3 মাসের মধ্যে ডিভোর্স এখন অনেক বেড়ে গেছে, সম্পর্কের মধ্যে সেই গভীরতা আর নেই। তো এটার কারণ বলে তুমি কি মনে করো? এটার একটা খুব বড় কারণ হচ্ছে তোমার ইন্টারনেট, আমার মনে হয়। তার কারণ হচ্ছে ইন্টারনেটে এই বিভিন্ন মানুষ তাদের জীবনের যে পার্টগুলোকে দেখায়,
তারা প্রচণ্ড ভালো আছে, প্রচণ্ড খুশি আছে, তারা বছরে 40 বার বিদেশে ঘুরতে যাচ্ছে অ্যাজ আ কাপল, কিন্তু তারা কিভাবে যাচ্ছে বা তারা তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা এক্স্যাক্টলি কী, বা তারা সেখান থেকে আদপেও তাদের ট্রিপটা স্পন্সার্ড কিনা, ব্র্যান্ড কোলাবোরেশন কিনা, হাবি যাবি, অনেক অনেক বিষয় আছে, রাইট? এই সব কিছুর মধ্যে নিজেদের পার্সোনাল লাইফটাকে যদি মানুষ ব্র্যান্ডিং হিসেবে ইউজ করতে শুরু করে, তখন দে স্টার্ট বিকামিং এক্সাম্পলস ফর আ লট অফ কাপল, রাইট? এবার ওই এক্সাম্পলগুলোকে মিট করতে যাওয়াটা অনেক সময় আনরিয়েল হয়ে যায়। এবং কিছু কিছু সময় আমি দেখেছি সম্পর্কের ক্ষেত্রে যে people start comparing their partners with other people, and that is a very wrong thing. You shouldn't do that. You should never do that. You should, if you're a girl, you should never compare your boyfriend to somebody else. Maybe তুমি যার এক্সাম্পল দিচ্ছ সে হয়তো স্বামী বিবেকানন্দর মতো সন্ন্যাসী একজন মানুষ, কিন্তু তোমার বয়ফ্রেন্ড নয়, বা তোমার গার্লফ্রেন্ড নয়। তোমার গার্লফ্রেন্ড হয়তো সিস্টার নিবেদিতার মতো একজন সন্ন্যাসী নয়, মানে তিনি সব কিছু স্যাক্রিফাইস করে দেবেন, সব কিছু মেনে নেবেন, এরকম হতে পারে না। প্রত্যেকটা মানুষ আলাদা, এবং এই প্রত্যেকটা মানুষ আলাদা যে সেই অ্যাকসেপ্ট করার জায়গাগুলোতে এত গন্ডগোল হয়ে যায় না এই সোশ্যাল মিডিয়ার চক্করে, যে সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য ইউ হ্যাভ টু এন্ড আপ বাইং এক্সপেন্সিভ স্টাফ, তারপরে আমি তোকে এটা কিনে দিয়েছি, তুই আমাকে এটা কিনে দে, এই টাসেলসগুলো তৈরি হতে থাকে। এবং আমাদের আগের জেনারেশনের থেকে শুরু করে এখনো পর্যন্ত উই হ্যাভ সিন সো মাচ চেঞ্জেস। আমরা ল্যান্ডলাইন ইউজ করেছি, এখনকার যারা বাচ্চা তারা ল্যান্ডলাইন কোনোদিন চোখেই দেখেনি। সো এই টেকনোলজিক্যাল যে শিফটটা হয়েছে আমাদের, এইটা একটা বড় কারণ আমাদের এই সোশিওলজিক্যাল এনভায়রনমেন্টটা অনেকটা বদলে যাওয়ার আমার মনে হয়। বিকজ আগে একটা ফোন কলের জন্য যে অপেক্ষাটা থাকতো সেটা নেই, যে কারণে বেলাবোস তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। এই ইমোশনসগুলো, এই ওয়েট না থাকলে, বা একটা ফিজিক্যাল ডিস্টেন্স না থাকলে, বা ফিজিক্যাল ডিস্টেন্স না রাখার একটা চেষ্টা না থাকলে, এইগুলো না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল, বা সম্পর্কের সৌন্দর্যটা টিকিয়ে রাখা খুব মুশকিল। সম্পর্ক নিয়ে যখন কথা হচ্ছে, তো আমার উল্টো দিকে এমন একজন মানুষ বসে আছে যার গান কিন্তু মানুষ প্রেম করতে করতে শোনে, মানে হেডফোনে সবসময় চলে তোমার প্রচুর গান। তো আবার একটু অন্য বিষয়ে আসি, যে তুমি মিউজিক ইন্ডাস্ট্রিতে বহু বছর হয়ে গেল, তো আমরা সবার, মানে আমাদের সবার ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ধারণা আছে। আমাদের পডকাস্টেই অনেক ডিরেক্টরসরা এসছেন, অনেক অ্যাক্টার্সরা এসছেন, যেখানে লবি, তারপরে তোমার আরও বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ওঠা মানে ভালো দিক খারাপ দিক দুটো দিকের কথাই বলেছি। তো মিউজিক ইন্ডাস্ট্রি সম্পর্কে মানে তোমার কি ধারণা বলবো, বা ধারণা বলা ভুল, তুমি নিজেও জানো যে এখানেও এরকমভাবে লবি চলে, সেখানে কি তোমাকে কখনো এটার ফেস করতে হয়েছে, নাকি সারেগামাপা অনেকটাই তোমাকে এগিয়ে রেখেছিল? ওকে, সারেগামাপা বা যে কোনো রকম রিয়েলিটি শো যখন একজন ভোকালিস্টকে প্রডিউস করে, তখন যতদিন টেলিভিশনে জিনিসটা চলছে, তখন দ্যাট ভোকালিস্ট অর দ্যাট পারফর্মার গেটস ট্রিটেড অ্যাজ এ প্রোডাক্ট। এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড দিস. They are treated as a product, and they are selling you, your face, your performance. Yes. And the moment you are out of it, you are not a product for them anymore. Yeah. So tomake, they will launch you, right? They launch you really high. But তুমি কোথায় ল্যান্ড করছো সেটা একান্তই তোমার উপরে। কারণ আফটার ইউ ল্যান্ড দেন ইউ স্টার্ট ওয়ার্কিং। বিকজ ওই ধরো মে মাসে তুমি বেরোলে একটা রিয়েলিটি শো থেকে, সো ওই মে থেকে শুরু করে ওই বছরের ডিসেম্বর পর, তারপরে বছর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এভরিবডি ইজ আস্কিং ফর ইউ, বিকজ দে হ্যাভ সিন ইউ লাইভ অন টেলিভিশন। তারা তোমাকে দেখে দারুণ পছন্দ হয়েছে, তারা তোমাকে দেখতে চায় স্টেজে। কিন্তু স্টেজে উঠে হ্যাঁ স্টেজে আছে, মানে সেই সময় যে ক্রেজটা, সেটা না, আমি খুব জেনারেল একটা কথা বলছি, আমি আমার এক্সাম্পলটা দিচ্ছি না, আমি বললাম আর কি। হ্যাঁ, সো যে মুহূর্তে তারা কাজ করতে শুরু করে, তখন দ্য রিয়েলিটি হিটস হার্ড। এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি এক্স্যাক্টলি তোমার মিউজিকটাকে বেশি ইম্পর্টেন্স দেবে, তোমার ফেমটাকে বেশি ইম্পর্টেন্স দেবে না, তোমার ফাইন্যান্সকে বেশি ইম্পর্টেন্স দেবে, এরকম অনেকগুলো ফ্যাক্টরস চলে আসে তোমার চোখের সামনে। এবার ফ্রম আ আর্টিস্টস পয়েন্ট অফ ভিউ আমি বলবো যে আমাদের এই শহরে
ইনফ্রাস্ট্রাকচার আছে, উই হ্যাভ স্টুডিওজ, উই হ্যাভ প্লেসেস ওয়্যার ইউ ক্যান গো রেকর্ড। আমাদের এই শহরে ছবি তৈরি হয়, ছবিতে তোমার গান যেতে পারে। এই শহরে সিরিজ তৈরি হয়, সিরিজে তোমার গান থাকতে পারে। গোটা ভারতবর্ষ থেকে প্রচুর আর্টিস্ট কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়ান, সো সেটাও তুমি করতে পারো। What we lack is a structure. We don't have a structure in this city. So সেই স্ট্রাকচারটা মেনটেন করার জন্য তখন কি দরকার পড়ে, তুমি তোমার এক দাদাকে বললে যে আমাকে একটু কাজ দিও, এবার সেই দাদাকে হয়তো আরো 20 জন বলে, তখন যে ওই 20 জনের বাইরে আছে তাদের কাছে ওই দাদাটা আর তার ওই 20 জন লোক, ওই টোটাল 21 জন লোক বিকামস আ লবি। ঠিক আছে, সো আমাদের এখানে লবি কেন, পৃথিবীর সমস্ত জায়গাতে লবি আছে। লবি ইজ সামথিং that defines a group of people who work amongst each other, right? Ebar, if I have faced a lobby problem or not, honestly I don't care. ঠিক আছে, তার কারণ হচ্ছে যে আমার হ্যাং আউট করার জন্য যেসব বন্ধুরা, তারা হয় স্কুলের, নয়তো নন মিউজিশিয়ানস। I hardly hang around with the musicians. ঠিক আছে, সো আমার বন্ধুরা আর কি বলবো, দে টক অ্যাবাউট ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট টপিকস। সো সেইখানে যেহেতু আমার বন্ধু মহলের মধ্যে এই আদান প্রদানটা কখনোই নেই যে ভাই তুই আমাকে একটু হেল্প করে দিস, আমি তোকে একটু হেল্প করে দেবো। সো ফর মি মিউজিক ইজ আ ভেরি প্রফেশনাল থিং। সো আমাকে পার্সোনালি এই জিনিসটা কোনোদিন ফেস করতে হয়নি, বাট ইয়েস আই হ্যাভ সিন আ লট অফ পিপল ফেসিং দিস প্রবলেম অ্যান্ড দে কিপ কমপ্লেনিং অ্যাবাউট ইট। সেখানে আমি তাদেরকে বলি, এই যুগে দাঁড়িয়ে ইউ ডোন্ট নিড আ লবি, ইউ ক্যান মেক ইউর ওন স্টাফ, আপলোড, মার্কেট ইউরসেলফ। হচ্ছে এবং আরো বাড়ছে। পিপল আর মেকিং দেয়ার ওন অ্যাপস, ওন ওয়েবসাইটস। সো ইউটিউব চ্যানেল, এখন ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব চ্যানেল তো এখন, ইউটিউব চ্যানেল তো এখন ইটস মানে কি বলবো 5-6 বছর পুরনো একটা জিনিস। যারা এখন নতুন করে ইউটিউব চ্যানেলে থ্রু দিয়ে কাজকর্ম করতে শুরু করছে, দে হ্যাভ সো মেনি নলেজ, সো মাচ নলেজ অ্যাবাউট হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কিভাবে তোমার ভিডিওটাকে তুমি প্লেস করবে, কোন কোন রিজিয়নে তুমি দেখাবে। টেকনোলজি হ্যাজ গিভস ইউ দ্যাট সাপোর্ট। সো সেই জায়গাগুলো থেকে দেখতে গেলে আমার মনে হয় আমাদের শহরে যেটা দরকার সেটা হচ্ছে মিউজিশিয়ানদের একটা প্রপার কমিউনিটি দরকার, যেখানে দে ক্যান শেয়ার দেয়ার নলেজ। So the knowledge is not shared, it's very closed door. কারা কীরকম ভাবে কাজ করতে চায় সেই জিনিসপত্রগুলোর একটা যদি স্ট্রিমলাইন ভার্সন থাকে, যে আমি একজন R&B প্রডিউসার, ঠিক আছে, আর একজন R&B প্রডিউসার হয়ে আমি কলকাতার বুকে কোন মিউজিশিয়ানদের সাথে কাজ করব, নো ক্লু, nobody has any idea. So they are making their own stuff in the studio and they are looking for the musicians in the internet. But হয়তো পাশের বাড়ির ছেলেটা R&B প্র্যাকটিস করছে বিগত 20 বছর ধরে, সে হয়তো গিয়ে কলকাতায় অন্য কোনো একটা জায়গায় কাজ করে। আর এই সময় দাঁড়িয়ে তোমার ইটস নট অ্যাবাউট কলকাতা অনলি, বিকজ কলকাতার চারপাশে টিল চন্দননগর অ্যান্ড এই পুরো বেল্টটা, there are so many crazy musicians, right? Exactly. All over. এই মুহূর্তে দাঁড়িয়ে আই হ্যাভ সেট আপ মাই নিউ ব্যান্ড, আবার নতুন করে আমি আমার ব্যান্ড সেট আপটা তৈরি করেছি, যেখানে মাই কিবোর্ডিস্ট নীলাভ, হি স্টেজ ইন কল্যাণী অ্যান্ড এভরি ডে হি কামস ফ্রম কল্যাণী টু কলকাতা ফর রিহার্সালস। সো এখানে লবি টবি আর কিছু ম্যাটার করে না এই শহরে দাঁড়িয়ে। অ্যান্ড যেহেতু আমাদের স্ট্রাকচারটা নেই, সেই জন্য এই ব্রেন ড্রেনটা হয়, লোকজন চলে যায় কলকাতা ছেড়ে। এইটা খুব কষ্টের। এটা আমাদের কলকাতায় প্রচুর ভালো ভালো মিউজিশিয়ানস রয়েছে বা ভালো ভালো সিঙ্গার্স রয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা বারবার শুনি, যেহেতু আমার বাবাও মিউজিক প্রফেশন, তো তার প্রচুর স্টুডেন্টস, তো সেখান থেকে একটা জিনিস বারবার শুনতে হয়। তো যেটা হয় আর কি, যে সে ডিরেক্ট করতে চায় বা বিজিএম বলি বা বিভিন্ন পার্ট হতে চায়, কিন্তু ওই যে বিষয়টা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে পারা বিষয়টা, এটা তাদের কাছে প্রচন্ড একটা কঠিন লড়াই। এরকমও হয়েছে যে তাদের থেকে অনেক কম জানি, তারা ভালো কাজ করছে, ভালোভাবে কাজ করছে। সে হয়তো তাদের থেকে অনেক বেশি কিছু জানে বা অনেক বেশি ক্রিয়েটিভ, তারা কাজ পাচ্ছে না।
এইটা কিভাবে সলভ হতে পারে? তুমি তো এই ইন্ডাস্ট্রিতে, এইটা বললাম তো, এইটা সলভ হওয়ার জন্য উই নিড আ স্ট্রাকচার। এটা স্ট্রাকচার না হলে কিছুতেই হবে না। আমাদের কলকাতায় রিসোর্স কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর রিসোর্স, এবং সব থেকে ইজিলি অ্যাভেলেবল রিসোর্সেস কলকাতা শহরেই আছে। সেটা বম্বেতেও নেই। এত ইজিলি অ্যাভেলেবল রিসোর্সেস বম্বেতে সত্যি নেই। আমরা এখানে একটা স্টুডিও রেকর্ডিং ফ্লোর পেতে গেলে ইট টেক্স 5 to 10 minutes টু ফাইন্ড আউট 10 স্টুডিওস অ্যান্ড বুক দ্য স্লট। বাট বম্বেতে যেটা প্রবলেম বা মানে যেটা মানে বম্বেতে যেটা সুবিধা কলকাতায় যেটা নেই, সেটা হচ্ছে যে ওইখানে তুমি যদি একটা স্টুডিওতে না পাও, ওই স্টুডিওটা থেকেই বলে দেবে অন্য কোন স্টুডিওতে তুমি বুক করতে পারো। এইটা নেই এখানে, আমাদের এই কোহেসিভ সিস্টেমটা নেই। এইটা যদি থাকে তাহলে খুব ভালো হয়, খুবই সুবিধা হয়। আমাদের এখানে গোটা কলকাতা শহরে উই ডোন্ট হ্যাভ অ্যাডিকুয়েট রিহার্সাল প্যাডস ফর মিউজিশিয়ানস। We don't have any single spot where musicians can go and solve all of their problems. Yeah. So, এটা একটা বিরাট ইস্যু। এটা নিয়ে কাজ করা খুব দরকার। এবার আমি বলি, তোমার একদম রুটে যাই, মানে সারেগামাপা থেকে শুরু করি, যেখান থেকে তোমার একটা হিউজ ফ্যান ফলোয়িংস তৈরি হয়েছে। তো সারেগামাপা এমন একটা জার্নি যেখানে পুরো একটা ফ্যামিলি তৈরি হয়ে যায় তোমাদের ব্যাচের প্রত্যেকে, পুরো দেখে মনে হবে যে একটা ফ্যামিলি, সবাই মেম্বার্স। তো সেখানে যদি কিছু মেমোরেবল ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করো। ভয়ঙ্কর, প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে। মানে ওই কেন ওটা থাকে, মানে সেই সময়, মানে এখনো আমি বলছি না যে তার থেকে কিছু কমেছে, একটা ডিসক্লেমার দেওয়া। হার্ট থ্রব, দুর্নিবার, মানে প্রচুর দেখেছি, মানে হ্যাঁ দেখো এইটা হ্যাঁ, মানে সেটা মানে তাদের ভালোবাসা এবং ঠাকুরের কৃপা, এখানে আমার আলাদা করে কিছু করার নেই। কিন্তু যারা এখানে আমার জার্নিটা এতটাই আলাদা বা ইউনিক টাইপের না, তার কারণ হচ্ছে যে নর্মালি যারা সারেগামাপাতে যায় বা যে কোনো রিয়েলিটি শোতে যায়, স্পেসিফিক্যালি শুধু সারেগামাপা নয়, যে কোনো রিয়েলিটি শোতে যায়, তারা দে আর অলরেডি এস্টাবলিশড musicians who are struggling to make their mark in the market. And আমি তো টপকে পড়েছি, ঠিক আছে। আমি তো ছিলামই না মিউজিক সিনটাতে। আমি মিউজিক সিনটাতে ছিলাম, কলকাতার মিউজিক সিনে আমাকে সবাই চিনতো অ্যাজ এ ফটোগ্রাফার। আমি তাদের ছবি তুলতে যেতাম অন আ রেগুলার বেসিস, লাইক মঙ্গলবার একটা ভেন্যুতে, বুধবার একটা ভেন্যুতে, এরকমভাবে আই ওয়াজ এ ফটোগ্রাফার দেন। সো কিন্তু গান গাইতে ভালোবাসতাম আমি। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। এবার তোমার ফ্যামিলিতে? হ্যাঁ, আমার ফ্যামিলিতে মিউজিক ছিল। আমার মায়ের সেজো মাসি লতিকা ব্যানার্জি, উনি আমাদের ফ্যামিলির সব থেকে, মানে মিউজিশিয়ান হিসেবে শি ওয়াজ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন। উনি সেতার বাজাতেন, উনি তবলা বাজাতেন, উনি কাত্থাক নাচতেন। সো হ্যাঁ, শি ওয়াজ ব্রিলিয়ান্ট। আমার মা, আমার দিদা, আমার মামারা এবং আমারও হাতে খড়ি, আমার তবলার হাতে খড়ি ওনারই হাতে। সো ওইখান থেকে মেবি আমি পেয়েছি খানিকটা জিনিসপত্র। আর কিছুটা তো ব্লাডে থাকেই। ব্লাডে আমার মনে হয় ঠাকুর না দিলে বা মানে জন্মের সূত্রে তোমার, ইফ ইউর larynx is not tuned, I don't think so anybody can teach you how to sing. কানেক্টটা হয় না। Music cannot be taught. Music is inside you. It can be churned, it can be explored. মানে একটা জমি না থাকলে সেখানে চাষ করা পসিবল না। সো ওইটা হয়তো কোনোভাবে পেয়েছি আমি, থ্যাংক গড। ঠাকুর মানে প্লিজ যেন সেটা থাকে, এবং সেই জিনিসটাকে কন্টিনিউ করতে পারার জন্য যে টেকনিক্যালিটিস জানার দরকার, সেইটা আমাকে ওই রিয়েলিটি শোটা বুঝিয়ে দেয় যে এইখানে থাকতে গেলে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু রেসপেক্ট আদার পিপল, কী করে অন্য মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হয়, কি করে তোমাকে যে লোকটা ফ্লোরে চা এনে দিচ্ছে তাকেও ডিরেক্টরের মতো ইকুয়াল সম্মানটা করতে হয়, কারণ প্রত্যেকের এফার্ট ওইখানে তোমাকে স্ক্রিনের সামনে নিয়ে আসছে। সো you should be giving away positive energy to everybody, right? You stop expecting things from people. Try to do everything by yourself. Try. যতটা পারছো ততটা করো, কিন্তু করো। নিজের থেকে কাজ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তোমাদের পরের ব্যাচেই একজন প্রতিযোগীর সঙ্গে আমার এমনি আলাপ হয়েছিল একটা প্রজেক্টে, তখন তার একটা অভিযোগ ছিল যে এরকম ব্যাচ ওয়াইজ ডিপেন্ড করে সে কে কোন কেরিয়ারের দিকে যাচ্ছে। আমাদের ওর বক্তব্য অনুযায়ী আমাদের আগের ব্যাচে যারা ছিল মানে তোমরা, তো প্রত্যেকে ওয়েল এস্টাবলিশড, প্রত্যেকে ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বাট আমাদের ব্যাচের সবাই ভক্তিগীতি গাইছে, নইলে সিরিয়ালে রামপ্রসাদ হোক বা বিভিন্ন এইরকম গান সিরিয়ালগুলোতে গান গাইছি, ভক্তিগীতি গাইছি। এটা কিভাবে হয়? আমার মনে হয় এটা খুব বোকা বোকা একটা কমপ্লেন, তার কারণ সেটা আমার কাছে ইটস এ ভেরি স্টুপিড কমপ্লেন। কারণ আমি যে বললাম তোমাকে, ওয়ান্স ইউ ল্যান্ড তুমি কি অ্যাকচুয়ালি আমি জানি না সত্যি মিথ্যে, বাট এটা ট্রু, কারণ ওই ব্যাচে প্রত্যেকেই কিন্তু দেখছি সিরিয়ালেই গান গাইছে। তাদের দে স্টার্টেড কন্ট্যাক্টিং সিরিয়াল পিপল, দে স্টার্টেড গেটিং দ্য ওয়ার্ক ফ্রম সিরিয়াল পিপল। মানে এখানে কোনোভাবে পুশিং বা ব্যাপার কিছু থাকে না, নিজেকে নিজে পুশ করতে হয়, কেউ পুশ করে দেয় না তোমাকে। আচ্ছা, কেউ তোমাকে তোমার জন্য ডেকে বলে দেবে না এই ছেলেটা দারুণ গায়, ওকে নাও তুমি, তারপরে তুমি একটা কাজ পাবে। এরকম মানে তুমি যদি জীবনে 50টা কাজ করে থাকো তার মধ্যে 2টো কাজ এরকম ভাবে হয়, আদারওয়াইজ হয় না। তার কারণ মানুষ যদি একটা মানুষের সাথে পরিচিত না হয় ডিরেক্টলি ফেস টু ফেস, আমাদের শহরে কাজ হয় না। সো এইখানে তোমায় ফেস টু ফেস আসাটার জন্য ইদার ইউ হ্যাভ টু, মানে তোমাকে হয়তো নিজের কাজ বিভিন্ন লোককে পাঠাতে হতে পারে। সো দ্যাট ইজ ইউর ওন মার্কেটিং, দ্যাট ইজ ইউর ওন পিআর, ইউ হ্যাভ টু ডু ইট ফর ইউর সেলফ। এইটা আর একটা জিনিস আমাদের কলকাতা শহরে একদম নেই। উই ডোন্ট হ্যাভ প্রপার আর্টিস্ট ম্যানেজমেন্ট, একদম তাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট। আমাদের আর্টিস্ট ম্যানেজমেন্টটা কি কোন লিগে যেতে পারে এটা দেখিয়ে দিয়েছে বম্বে আর সাউথ। ঠিক তাই, কোন লিগে যেতে পারে, কারণ একজন আর্টিস্টের কাজ হচ্ছে শুধুমাত্র তার আর্টটাকে ডেলিভার করা। এই মুহূর্তে দাঁড়িয়ে জুবিন গার্গের অবস্থা তুমি সবাই জানো, এভরিবডি নোজ হোয়াট ইজ হিজ স্টেট। হি মাইট বি লুজিং ইট, মানে ফ্রম হিজ ডিউ টু হিজ পার্সোনাল ইস্যুস, বাট Tarsem Mittal started his company with him, and right now, মানে I'm just giving it as an example, মানে জুবিন গার্গের এত প্রবলেমস থাকা সত্ত্বেও he is so careful about that artist because জুবিন গার্গের জন্য his company started. He is still taking care of him and he will keep on taking care of that person with all of his might. Tarsem Mittal is a huge name, right? আমাদের শহরে বা আমাদের এইখানে যেহেতু এই জায়গাটা কম, ভেন্যুজ আর ভেরি লিমিটেড। গোটা পশ্চিমবঙ্গের বুকে কতগুলো তার 300 থেকে 500টা উৎসব হয়, সেই উৎসবগুলো তার বাড়েনি, তো নাম্বার অফ শোজ বাড়েনি, কিন্তু আর্টিস্ট তো প্রচুর বেড়ে গেছে। সো তাদেরকে মানে জাস্ট অ্যাজ এ ফানি এক্সাম্পল, এই 2 দিন আগে আমি হলদিয়ার একটা কলেজে অনুষ্ঠান করতে গেছিলাম। ওই একটা অনুষ্ঠানের জন্য 10 জন আলাদা অর্গানাইজার ফোন করে। ঠিক আছে, এবার এই প্রবলেমটাকে স্ট্রিমলাইন করবে কি করে? আর্ট ম্যানেজমেন্ট নেই, উই ডোন্ট হ্যাভ আ ম্যানেজমেন্ট, উই ডোন্ট হ্যাভ আ সিস্টেম। ওই জায়গাটা সলভ হয়ে গেলে শিল্পীদের কাজ করাটা খুব সহজ হয়ে যায়। কারণ উই আর নট গ্রেট অ্যাজ আওয়ার ওন মার্কেটিয়ার্স। আমরা নিজেদের মার্কেটিং আমরা করতে পারি না। আমি এই শোজ বললে একটা অন্য টপিক, এই শোজ নিয়েই কথা বলছি, যেটা এখন মানে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ট্রোল হচ্ছে, আবার মানুষ চাইছেও। মানে বাংলার দর্শক কি চায়, বাংলার মানুষ কি কনফিউজড, আমি জানি না। তোমাকে আমি প্রশ্ন করছি, কারণ কি তুমি একজন সিঙ্গার, এতদিন ধরে তুমি মিউজিক প্রফেশনে রয়েছো, শোজ করছো, তোমার নিজস্ব ব্যান্ড রয়েছে, তো সেখানে প্রচুর শোজ হয় যেখানে অর্গানাইজাররা রয়েছেন, যেখানে অ্যাক্ট্রেসরা গান গায়, অভিনেত্রীরা, যারা সত্যি ওরা নিজেরাই স্বীকার করে আমরা গান জানি না, জীবনে কোনোদিন গাইতে পারিনি, কবিতাই বলি, সেটাও খুব বাজেভাবে পোট্রে হয় এবং সেটাই মানুষ শুনতে চায়। এবার সেটা নিয়েও ট্রোল হয়। এটা কেন? তার থেকে তো সিঙ্গাররাই আসতে পারে। মানে অ্যাক্টরের কাজ যেটা, সেটা সে শোজ করতে গেল, তার যেটা কাজ সে সেটাই পোট্রে করলো, তাকে গান গাইতে হবে কেন? এটা কি কোনোভাবে মিউজিককে অপমান করা নয়? এটা মিউজিককে অপমান করা, ডেফিনেটলি অপমান করা, মানে এটা কোনো ডাউট নেই অ্যাবাউট দ্যাট। তুমি গান গাইছো যখন ইদার ঠিক করে গাও, নয়তো গেও না। এক্স্যাক্টলি। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে
একটা জায়গায় যেখানে একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে 50 থেকে 60,000 লোক এসছেন। এবার ওই 50 থেকে 60,000 লোক কিন্তু সেই শীতকালের ওই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে আছেন এবং ওই জায়গাটাতে দাঁড়িয়ে তারা এমন একটা মানুষকে দেখতে চাইছে এবং ওই অডিয়েন্সের কোনো সে নেই, কিন্তু তারা জানে না কে আসতে চলেছেন বা কে এসে কি পারফর্ম করবে, দে হ্যাভ নো ক্লু। অ্যাপার্ট ফ্রম তোমার উত্তম মঞ্চে একটা অনুষ্ঠান হচ্ছে, রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান হচ্ছে বা যে কোনো একটা অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছে, সেখানে অডিয়েন্স জানে যে এই আর্টিস্ট আসছে, এর অনুষ্ঠান আমরা টিকিট কেটে দেখতে যাচ্ছি। সিমিলারলি একটা কলেজ ফেস্টে কলেজের স্টুডেন্টসরা জানে যে এই আর্টিস্ট আসছে, আমরা এর গান শুনতে যাচ্ছি। বাট কোনো একটা গ্রাম বাংলার ভেতরে যেটাকে আমরা মাচা বলি, সেই বিষয়টাতে এবার মাচা শব্দটাকে ডিগ্লোরিফাই করার কিছু নেই, বিকজ স্টেজ যদি বাঁধা হয় সেটাকেই মাচা বলা হয়। সো সেইখানে দাঁড়িয়ে একটা সন্ধেবেলা মানুষজন কতটা এক্সাইটেড হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে যে তারা কাকে দেখে এক্সাইটেড হবে সেটার উপরে অনেকটা বেশি। তা এবার সেখানে ধরো গানটা না গাইলেও হয়, আমি আসছি ওটাতে। সেখানে ধরো তারা যে মেয়েটিকে প্রত্যেক দিন টেলিভিশনের সন্ধ্যাবেলা 7:30 থেকে 8টা পর্যন্ত দেখতে পাচ্ছে, তাকে তারা বাড়ির মেয়ের মতো ভালোবাসে। তাকে তারা দেখতে যদি ওখানে পায়, এবার তাদের দেখতে চাওয়া এবং কোন অর্গানাইজার কাকে নিয়ে আসতে পারবে, এই দুটোর মধ্যে আকাশ আর পাতালের একটা গ্যাপ আছে। নোবডি নোজ যে আমাদের অডিয়েন্সের চাহিদাটা ওই অর্গানাইজারটা কিভাবে মিট করবে। কারণ ধরো আমি জাস্ট র্যান্ডাম একটা নামে, অমিত বাবু একটা অনুষ্ঠান অর্গানাইজ করছেন। সে অমিত বাবু চাইছেন যে আমার 2 দিনের অনুষ্ঠান, আমার 2 দিনে টোটাল 6-12 ঘন্টার অনুষ্ঠান, সেখানে 2 ঘন্টা করে 2 দিন আমি 2 জন আর্টিস্টকে দিয়ে দিলাম, 2টো ব্যান্ডকে দিয়ে দিলাম, তারা বিরাট পারফর্ম করবে, কিন্তু বাকি যে টাইমটা আমি ওই দর্শকগুলোকে বসিয়ে রাখবো কি করে? আমার মেলার পাশে অনুষ্ঠান হচ্ছে, মেলা থেকে দর্শকজন এসে বসে থাকবে কি করে? তখন তারা কি করবে? তারা সিরিয়াল থেকে ফিল্ম স্টারসদের ডেকে নিয়ে যাবেন, সেটা তো স্বাভাবিক। নিয়ে গিয়ে এবার তারা স্টেজে উঠে কতক্ষণ ডায়লগ বলবে, তাই না? সো তাদেরকে ইদার একটা স্ক্রিপ্ট রেডি করে সেই পারফরমেন্সটা দেওয়া উচিত, নয়তো গানটা যদি গাইতে পারে তাহলে প্র্যাকটিস করে রিহার্সাল করে গানটা গাওয়া উচিত। আমার এটাই আমার বক্তব্য। আমি কারণ এই কথাটা বললাম কারণ প্রচুর ভিডিওস দেখেছি, আমার মনে হচ্ছে এতে শিল্পের অবক্ষয় হয়েছে। কারণ আমরা তাহলে সেটাকে খুব ইজিলি নিয়ে নিচ্ছি, যে কেউ গান গাইতে পারছে, ট্র্যাক চালিয়ে দিলাম। এইখানে দোষটা আমি শুধু শিল্পীদের দেবো না, শিল্পীদের কথা বলছি না, সিস্টেমের কথাই বলছি। আমরা যেভাবে দর্শকের কাছে শিল্পটাকে পৌঁছে দেব, সেভাবেই তো তারা সেভাবে শিল্পকে দেখবে। এবার সেটা যারা অর্গানাইজ করছেন, এটা তাদের রেসপন্সিবিলিটি না, এটা তাদের একটা বিরাট রেসপন্সিবিলিটি। অর্ধেক জায়গায় যাওয়ার আগে পর্যন্ত, স্টেজে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত আমরা নিজেরাই জানি না যে আমরা কাদের কেটার করছি। আমাদের বাংলার দর্শক কি অর্থোডক্স? বা শ্রোতারা, দর্শক নয় শ্রোতা, যারা অর্থোডক্স শ্রোতা, যারা প্রত্যেকদিন সকালবেলা উঠে হেমন্ত মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র গান চালিয়ে খবরের কাগজ পড়তে পড়তে চাটা খান, তারা অর্থোডক্স, নিঃসন্দেহে তারা অর্থোডক্স। ঠিক সিমিলারলি যারা পাড়ার দোকানে সাইকেলের উপর বসে পাগলু শুনতে শুনতে বন্ধুদের সাথে আড্ডা মারে, অন্য কোনো গান শোনে না, তারাও কিন্তু অর্থোডক্স। কারণ অর্থোডক্স কারা? হু আর নট ওপেন মাইন্ডেড পিপুল, তারাই অর্থোডক্স। সো এই ধরনের অডিয়েন্সকে কেটার করাটা বিকামস ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আমি যখন গিয়ে ধরো একটা এজি বর্মনের গান গাইছি, সো বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, এবার এইটাতে হারমোনিয়াম তবলা না দিয়ে আমি গিটার, ড্রামস অ্যান্ড অল দ্যাট ইউজ করে একটা স্ট্রাকচার তৈরি করছি গানটা। সেখানে আমরা কি করি? বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, আমি টাইম সিগনেচারটা ভেঙে দিয়ে আবার ফেরত চলে আসি 6/8 বা 3/4। এইটা যখন করতে যাই, তখন যারা এই গানটা কোনোদিন শোনেনি, কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, তাদের কাছে ইট বিকামস এ নিউ সং। যারা আগে শুনেছে তাদের ভুরুটা কুঁচকে যায়,
কিন্তু তারা জাজ করতে চায় বা জাজ করার চেষ্টা করে এই বিষয়টাতে যে এই গানটা এইরকমভাবে যদি গাওয়া, মানে তখন যদি শুনতাম তখন কীরকম লাগতো বা না লাগতো। কিন্তু এই অর্থোডক্স হওয়ার জন্য আমাদের একটা যেরকম সুবিধা আছে, অ্যাট দ্য সেম টাইম অসুবিধাও আছে। সুবিধাটা যেটা হচ্ছে এই কারণেই কিন্তু লক্ষ লক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী বেঁচে আছে। আমি বলতে যাচ্ছিলাম, আমি এইখানেই ঢুকতে যাচ্ছিলাম যে লক্ষ লক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এই কারণেই কিন্তু দে আর সার্ভাইভিং, বিকজ দে আর কেটারিং টু আ ভেরি স্মল গ্রুপ অফ পিপল, দে আর গোয়িং এভরিওয়ার অ্যান্ড ডুইং দ্যাট সেম থিং। সো এটা যেরকম ভালো, অ্যাট দ্য সেম টাইম আমার মতো মানুষ যাদের বিভিন্ন অনুষ্ঠানের বা প্রচুর মানুষের কাছে আমার এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাই। তার কারণ হচ্ছে আমি জানি না কতগুলো, বাট প্রচুর রবীন্দ্রসঙ্গীত রিলিজড আছে। আমি এই কোয়েশ্চেনটা কেন করলে আমি পরে বলছি, তুমি বলো। প্রচুর রবীন্দ্রসঙ্গীত রিলিজড আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোদিন রবীন্দ্রসঙ্গীত শিখিনি। আমি সবসময় দেখেছি মাকে হারমোনিয়াম নিয়ে বসে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে বসে প্র্যাকটিস করতে, গান তুলতে। এবার মায়ের গাওয়া গানটা শুনে আমি গানটা শিখেছি। পরবর্তীকালে যখন স্বরলিপি কি করে পড়তে হয় সেটা জেনেছি, তারপরে সেটা দেখে আমি বুঝেছি আচ্ছা রবীন্দ্রসঙ্গীতের একটা প্রপার স্ট্রাকচার আছে। ইটস দ্য অনলি সায়েন্টিফিক ডকুমেন্টেড জনরে অফ বাংলা মিউজিক। নাও ইট ক্যান বি এক্সপ্লোরড ইন আ ডিফারেন্ট ওয়ে বিকজ কপিরাইটার নেই। কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন আমি দেখব যে আমার কন্টেম্পোরারি আরও 40টা লোক বাংলা গানের কি কি গোল্ডেন মেটেরিয়ালস আছে সেটার বদলে দে আর ফোকাসিং only on the top 10 or top 50 trending songs. From my point of view, it's good for me because I will not go into that. Because আমার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার যে I know if I'm selling a lemon, I'll be best at selling that. I'll not try to sell that lemon as biryani. আমি একটা লেবুর জল বিক্রি করছি ভাই, আমি জানি আমার লেবুর জলটাতে এইটুকুই জিনিস লাগবে, আর আশেপাশে কেউ ওই লেবুর জলটা বিক্রি করছে না। সো আমি আমার কাজটাতে ওই এক্স্যাক্টলি তুমি যেটা বললে না যে পরের ব্যাচের কেউ এসে এই কমপ্লেনটা করেছে যে বাকি সবাই আগের ব্যাচের প্রত্যেকে বিরাট কাজ করছে, তারা আমরা কিছু করছি না, আমরা শুধু সিরিয়ালে গান গাইছি, ভক্তিগীতি সিরিয়ালে গান গাইছি, বিকজ দে চোজ টু ডু দ্যাট। আমি জানি না বাকিরা কে কী করছে বা না করছে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ওই সিজনটাতে যে কজন বেরিয়েছিল না তাদের মধ্যে এই রিলেশনশিপটা আছে যে আমার কাজটা যদি উল্টো দিকের ছেলেটা খারাপ লাগতো তারা স্পষ্ট বলতে পারতো যে ভাই এটা ঠিক করছিস না। বা আমি কৌশিকের কাছে গিয়ে বলতে পারতাম যে আমাকে এই লাইনটা একটু তুলিয়ে দে, শিখিয়ে দে। এই ট্রান্সপারেন্সিটা ছিল আমাদের মধ্যে, কিন্তু এখন সেটার খুব অভাব। আর মিউজিশিয়ানদের মধ্যে যদি এই ট্রান্সপারেন্সিটা থাকে তাহলে যেটা সুবিধা হয়, ওয়ান সেকেন্ড যেটা প্রথমেই শুরু একদম ফার্স্ট টপিক যেটা বলেছিলাম যে দ্য নলেজ ট্রানজিশন, ওই কোহেসিভনেসটা তৈরি হবে না তাহলে। সো লেটস সি 2025 লেটস মেক অল দ্য মিউজিশিয়ানস লেটস ব্রিং দেম টু আ সিমিলার প্ল্যাটফর্ম। যে প্রশ্নটা আমি আসতে চাইছিলাম আর কি, আমরা বাঙালিরা কি প্রচন্ড রকমের রবীন্দ্রনাথ অবসেসড? আমাদের কাছে আর তো নেই কেউ। রবীন্দ্রনাথ নিজে একজন ভীষণ কন্টেম্পোরারি লোক ছিলেন, ভয়ঙ্কর লেভেলে। সে কিন্তু বলেনি আমার গানটাকে ঠিক এভাবে গাইতে হবে পুরানো সেই, কিন্তু সে বলে যায়নি। সে ওয়েস্টার্ন কালচারটাকে কিভাবে এত সুন্দরভাবে অ্যাডাপ্ট করেছে আমরা কতবার ভেবেছি বলো বা বিভিন্ন রকম, আমি চিনি মানে প্রচুর রকমভাবে সে মানে ট্রাই করেছে বলবো, বা এক্সপেরিমেন্ট করেছে, তার প্রত্যেকটা কাজ এক্সপেরিমেন্টাল। তো সেখানে মানে তুমি যখনই গান গাইছো বা তুমি যে কেউ গান গাইছে রবীন্দ্রনাথের গানকে নিজের মতো, এটা অ্যাকচুয়ালি ভেতর থেকে আসে রবীন্দ্রনাথের গান বা তার যে সৃষ্টি, তো সেখানেই তো হয়ে যায় পুরো মুখ ভারী, নানান রকম কমেন্টের বন্যা বয়। এবার তাছাড়া রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতে পারি না। এই বিষয়টাকে তুমি কিভাবে নাও, মানে তুমি তো এত রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তোমার বেরিয়েছে। এবার এইটাকে আমি নিই খুব স্পোর্টিংলি, জানো তো, কারণ ওই যে বললাম প্রথমেই যে আমি জানি আমার লিমিটেশনসটা কোথায়। সো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী একটা রবীন্দ্রনাথের গানকে যেরকমভাবে অ্যাপ্রোচ করে আমি সেরকমভাবে কখনো করি না। আমার কাছে রবীন্দ্রনাথের সব থেকে মজার জিনিসটা হচ্ছে উনি এত সহজে এত বড় বড় স্টেটমেন্টস দিয়ে গেছেন না। আমার কাছে রবীন্দ্রনাথ ইজ মোর অফ আ স্পিরিচুয়াল গাইড।
এক্স্যাক্টলি। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে যে কোনো জিনিস বিকামস ভেরি সিম্পল, ওই টাকা মাটি টাকা হয়ে যায় ব্যাপারটা। এত গান, তার এত ভ্যারিয়েশন, হ্যাঁ মানে এত কালচারাল ডিফারেন্স প্রত্যেকটা গানে। মানে খুব আনপপুলার একটা গান, সেটা হচ্ছে তোমার আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। এবার এইটা আমি যখন গাইবো তখন যদি আমি আমার প্রাণের পরে চলে গেল কে, আই এম বিকামিং আ স্টুপিড ভেসেল অ্যাকচুয়ালি। মানে টু ফলো দ্যাট ট্রেন্ড, টু ফলো দ্যাট স্কুলিং, আমার মনে হয় তোমাকে একটা এমন একটা সোজা স্কেলের মধ্যে বেঁধে দিচ্ছে তোমাকে, যে স্পষ্ট করে আরে আমার প্রাণের পরে চলে গেল কে, আমার তো বলে কোনো শব্দ হয় না। হিস্ট্রি, মানে গানের পেছনেও তো হিস্ট্রি আছে। সো এই ইমোশনালি কানেক্ট করতে পারলে, আনন্দ করে গান গাইতে পারলে আর কিচ্ছু লাগে না। ঠিক যেমন আজ জ্যোৎস্না রাতে গানটা লেখাই হয়েছে ছেলের মৃত্যু, মানে কি মানে কথা, মানে প্রত্যেকটা কথা না মানে বুকে বেঁধে। এছাড়াও যে ঘটনাটা ঘটলো সেই এআর রহমান যখন কারার ওই লৌহ কপাট নিয়ে যে কম্পোজিশনটা হলো, সেটা নিয়ে তো তুমুল সোশ্যাল মিডিয়ার বিরাট ঝামেলা হয়ে গেল একটা। এবার ওইটাতে না আমার তো মজা লেগেছে জিনিসটা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সো ওইখানে এই মানুষটা না ভিজুয়ালের সাথে জিনিসটা এমন ভাবে মিলিয়ে দেয়, মজা লাগে। হ্যাঁ, আমরা কত কলকাতার আর্টিস্ট প্রচুর। হ্যাঁ, আরে আতিশায় আমাদের, আমার বন্ধু, ও পুরো কলকাতার পুরো সেক্টরটা ও ম্যানেজ করেছিল। সো কিন্তু ওই অর্থোডক্স জোনটাতে এভরিবডি উইল কিপ ব্যাশিং, না কারণ ওই লৌহ কপাট এরকম ভাবে গাওয়া হবে, এরকম ভাবে গাইতেই হবে জিনিসটাকে। ওকে, আমি যখন স্টেজে গাইবো তখন আমি কারা রইল লৌহ কপাট এটাই গাইবো, আমি কোনোদিন কারা রইল লৌহ কপাট এটা গাইবো না। কিন্তু আমার খারাপ লাগেনি, আইল বি মানে ওপেন টু লিসেন টু ইট। আর সিনেমাটা কি যেন নাম ছিল এটার, ভুলে যাচ্ছি আমিও, জাস্ট রিকল করতে পারছি না। পিপ্পা। হ্যাঁ হ্যাঁ, পিপ্পাতে যে জায়গাটাতে এই জিনিসটা ইউজ হয়েছে সেখানে দেয়ার আর নো সিঙ্গার্স অন দ্য ভিজুয়ালস, দেয়ার আর নো সিঙ্গার্স, দেয়ার ওই কি বলবো, এই কিছু লোক তারা সমাজটা বদলানোর একটা চেষ্টা করছে। সো হতেই পারে এই গানটার সুরটা এরকম বা অন্যরকমই কিছু একটা ছিল। ফাইনালি যখন কোনো একজন কম্পোজার বা সুরকার কেউ এসে যখন চেষ্টা করেছে গানটা বানানো, তখন এই স্ট্রাকচারটা হয়তো হয়েছে, বা হয়তো কাজী নজরুল ইসলাম এরকম ভাবেই বানিয়ে গেছিলেন গানটা, আমি জানি না। কিন্তু এটা হতেই পারে যে এটা এরকম ভাবে হয়েছে। এবার আমাদের প্রেক্ষাপটটা আসল ছিল, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর টকিং অ্যাবাউট মেকিং ফিল্মস অ্যান্ড মেকিং ফিল্ম সংস, এইখানটাতে আমার মনে হয় আমরা একটুখানি আরেকটু চোখ খুলে একটু অন্য জিনিসপত্র আমাদের শোনা উচিত, আমাদের আরেকটু অন্যরকম গান বানানো উচিত। কারণ ওয়ার্ল্ড মিউজিক ইজ exploring and exploding to a different dimension altogether, right? কোনো দেওয়াল নেই, আমরা বড্ড বেশি ঘরটাকে ছোট করে ফেলছি, সেখানে ঘরই নেই, না ময়দান ফাঁকা। হ্যাঁ, এবার এখানে যেটা সমস্যা হয়ে যায় যে যে মানুষগুলো খুব ওপেন মাইন্ডেড তারা একা হয়ে যায়, একা হয়ে গিয়ে তারা নিজেদের মতো নিজেরা কাজ করতে থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা তারা আটকে যায়, হয়তো তারা ওই কোনো লবি খুঁজে পায় না, কোনো লবি তারা খুঁজে পায় না। কিন্তু তাদের কিন্তু সম্মানটা কোথাও নষ্ট হয় না, বিকজ একজন মানুষের আমি নাম অফকোর্স নেব, তিনি কারোর সাথে পাশে থাকেন না, কিন্তু সবাই তাকে ভয়ঙ্কর রেসপেক্ট করে। এভরিবডি ইন দিস টাউন রেসপেক্টস হিম আ লট। তিনি হচ্ছেন প্রবুদ্ধ ব্যানার্জি। প্রবুদ্ধ ব্যানার্জি এমন একজন মানুষ যিনি কোনোদিন গিটার শেখেননি, যিনি কোনোদিন মিউজিক কী করে বানাতে হয় এটা শেখেননি। উনি হার্ডকোর একজন অ্যাডভার্টাইজমেন্টের মানুষ, কিন্তু ওনার মতো ক্রিয়েটিভ পারসন অ্যাজ আ মিউজিশিয়ান এই শহরে খুব কম আছে। সো
ওই ইউনিকনেস, নিজের ইউনিকনেসটা যদি মেনটেন করা যায় তাহলে 2024-এর মতো 2025টাও বাকি দেখবে নতুন করে লোকজনের ভালোই কাটবে। এটা শুরু হয়েছিল এই রবীন্দ্রনাথের ফিউশন নিয়ে, সেই বিক্রম ঘোষের কম্পোজিশন উল্লাল্লা পাগলা হাওয়া দিয়ে। আমার কিন্তু শুনতে ভালো লাগে, মানে সেই ওখানে যে সিনারিওটা ছিল তার সঙ্গে আমার খারাপ লাগেনি। ঠিক আছে, ঠিকই আছে, কোনো আমার তো কোনো প্রবলেম লাগেনি। তা কেন তোর ম্যাডলি বাঙালি মায়াবন বিহারিণী, why not? এই এক্সপেরিমেন্টাল কাজগুলোরও প্রচন্ড দরকার রয়েছে, খুব দরকার আছে। আমার একটা লোফাই অ্যালবাম বেরোচ্ছে রবীন্দ্রসঙ্গীতের, কিন্তু অ্যালবামটা আমি বার করছি না তার একটাই কারণ, ওইটা ভিডিও ছাড়া আমি বার করবো না প্রপারলি। এবার ওইটার একটা খুব স্পেসিফিক ফিলোসফি আছে, তো ওইটা নিয়ে ওটা শ্রমিকের সাথেই কাজটা করা আমার। আচ্ছা। And we have been developing it for last 2.5 years. Okay. খুবই পরিচিত 5টা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ওটার টেক অন দোজ রবীন্দ্রসঙ্গীতস আর ভেরি ডিফারেন্ট। সো একটু না, ইটস আ ভেরি ইউনিক একটা অ্যাপ্রোচ টু 2025 কি আসবে? হোপফুলি। আমাদের ভিডিও বানাতে হবে, ভিডিওগুলো সেরকম ভাবে মানে তৈরি করতে হবে। তার মধ্যে একটা অডিও যদিও এখন স্পটিফাইতে আছে, যে ছিল আমার স্বপ্নচারিণীর একটা ভার্সন, নতুন একটা ভার্সন সেটা আছে। ওটা ওই গানটাকে আই হ্যাভ ডেডিকেটেড দ্যাট টু কলকাতা। সো ইয়া, দ্যাটস দেয়ার। ওটা শুনে দেখিস, ওটা একদম অন্যরকম। হ্যাঁ, আমি আজকেই শুনবো। তো এবার আসি, আবার শীতকালে ফিরছি। তোমার নিউ ইয়ার রেজলিউশন কি? এটা একটা হোক্স। নোবডি, মানে আমাদের মতো মানুষজনদের তো একদমই এটা করা উচিত না। তবে আমার এই বছর সে প্রথম কথা হচ্ছে, এই 365 দিনের গল্পটাই খুব একটা মানে দাঁড়ায় না, কারণ যদি সেটাই হয় তাহলে আমাদের দিনগুলোরও একটা রুটিন থাকতে হয়, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই দিনগুলোর একটা কোয়ান্টিটি আছে, আমাদের কোনো রুটিন নেই, কোয়ান্টিফায়াবিলিটি আছে। তো আমার 2025-এর একটাই বক্তব্য, কালকে সকালটা ভালো করে হোক, পরিষ্কার একটা বাতাসে আমরা নিঃশ্বাস নিই। আজকে রাত্রিটা কিভাবে কাটবে সেটা বলো। আজকে রাত্রিটা তো আপাতত এখান থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাবো, সহজ কথা, খাওয়া দাওয়া। হ্যাঁ। আর 31-এ গিয়ে ওই তোমার চিকনি চামেলিটা আমি করতে পারছি না আপাতত, তো সেটার জন্য বিভিন্ন প্রচুর পার্টি ইনভিটেশন আছে, তো সেগুলোর কোথাও না কোথাও একটা যাবো, এই প্যাক আপ করেই বেরোবো। ওকে, মানে পুরো প্ল্যান একেবারে রেডি। মোহরদির সঙ্গে কিরম কাটছে? মোহরের সাথে দারুণ কাটছে, প্রচন্ড ব্যস্ত একটি মানুষ, ভয়ঙ্কর মানে সুপার ব্যস্ত একটা মানুষকে ও হ্যান্ডেল করে। সো ওর কাজটা এতটাই মানে টাইম জোন ইন্ডিপেন্ডেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম ও কাজের ক্ষেত্রে যতটা পাওয়ারফুল একটা মানুষ, ও ঠিক কাজটার বাইরে ততটাই নরম একটা মানুষ। সো ওকে ওই কেয়ারটা আমাকে আমার ভেতর থেকে আসে ওটা দেওয়ার জন্য। সো ওটা খুব দরকারি ওর জন্য, মানে হিউজ কাজ, একটা হিউজ মাদাকে সামলানো, ভয়ঙ্কর একটা কাজ। সো লেটস নট টক অ্যাবাউট দ্যাট, বাট মোরের সাথে খুব ভালো কাটছে রে, খুব ভালো আছি। থ্যাংক ইউ দুর্নিবারদা। তবে এখানে আমি শেষ করবো না, তোমার একটা গান শুনেই শেষ করবো। তবে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করবো, যেহেতু নতুন বছর আসছে। আচ্ছা, তুমি যদি হঠাৎ করে টাইম মেশিন পাও, তুমি কোন সময়টায় ফিরে যেতে চাইবে? সেটা ফিউচার হতে পারে বা সেটা পাস্টও হতে পারে। টাইম মেশিন পেলে আমি সবার আগে গিয়ে দেখা করব হচ্ছে দা ভিঞ্চির সাথে। ঠিক আছে, ফেরত গিয়ে যে এই টাইম মেশিনটা নিয়ে এসছি, তুমি এবার আমাদের সাথে ফেরত চলো, আমার সাথে এসে একটু মানে নতুন জিনিসপত্র কিছু বানাও, যাতে আমাদের মিউজিক, সায়েন্স সব কিছু একটা নতুন ডিরেকশন পায়। ও সো নাইস। এরপর তোমার কাছে যদি কোনো একটা সুপার পাওয়ার থাকে, সেটা হচ্ছে ধরো তুমি ইনভিজিবল হতে পারো সহজেই, তাহলে তুমি কি করবে? আমি যদি ইনভিজিবল হতে পারি, তাহলে পৃথিবীতে যত বড় বড় লাইভ কনসার্টস হচ্ছে সব জায়গায় ইনভিজিবল হয়ে গেছে, কনসার্টসগুলো শুনে আসবো, উইদাউট টিকিট দেখে আসবো। ফর এক্সাম্পল কোল্ডপ্লে আবার যখন আসবে ইন্ডিয়াতে, তখন এই ভয়ঙ্কর লাইনটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না, আমি কি সুন্দর ঢুকে গিয়ে
ইনভিজিবল আমি, কনসার্ট দেখে বাড়ি চলে আসবো। শীতকাল মানে প্লে লিস্টে সবার প্রথমে কোন গানটা লুপে চলে? এইটা আমার শীতকাল বা গরমকালের কোনো ডিপেন্ডেন্সি নেই। আদভাইতার বলে একটা ব্যান্ড আছে, ওদের একটা গান আছে মোফাঙ্ক, দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট সংস। আমি প্রচণ্ড শুনি, আমার ইটস আ গো টু সং ফর মি। সো এরকম অনেকগুলো গান আছে। সো আমার একটা ওই লম্বা প্লে লিস্ট আছে, এটা আমি 2010 সাল থেকে কিউরেট করছি। সো আই কিপ লিসনিং টু দ্যাট। হ্যাঁ, দ্যার ইজ নো স্পেসিফিক সং দ্যাট আই লিসেন টু, বাট হ্যাঁ মানে ক্রিসমাস ক্যারলের একটা অন্যরকম মজা আছে ফর শিওর। শীতকালের সন্ধে, সঙ্গে প্রিয় মানুষ, তার সাথে কি থাকবে, কেক না বুড়ো সাধু? শীতকালের প্রিয় মানুষের সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে পাহাড়। ও, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর আমি সুরারসে বঞ্চিত, ওকে, তো কেক তো থাকবেই, নাহুমস থেকে নিয়ে যাবো। হ্যাঁ, আর না পাহাড়ি কেকের কিন্তু আলাদা একটা টেস্ট আছে। সেটা তো নিশ্চয়ই, সবুজ ওদের হোমমেড একটা কেক করে, কারণ আমি রিসেন্ট পাহাড় থেকে মানে নর্থ বেঙ্গলের কেক খেয়েছি, একদমই কলকাতার থেকে ডিফারেন্ট। হোমমেড যে কেকটা তৈরি হয়, অ্যামেজিং টেস্ট, একদম অন্যরকম খেতে হয়। কিন্তু তাও আমি নাহুমস থেকে নিয়ে যাবো কেকটা। নাহুমসের ফ্রুট কেকটার মতো আর কিচ্ছু হয় না। সেটা ঠিক। তো নাহুমসের কেক থাকবে, মোহর থাকবে, পাহাড় থাকবে, আর ধ্যান থাকবে। ওকে, ছেলের সঙ্গে কিরকম সময় কাটছে? ছেলে তো ভয়ঙ্কর, মানে আমি চাইও যেন প্রচন্ড দুষ্টু হয়, আর কথা বলতে ধীরে ধীরে শিখছে। আচ্ছা, ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, মুভ করছে, সো সুস্থ যেন থাকে। একদমই, এই ছোট থেকে বড় হয়ে ওঠা, তার নিজের একটা অংশ, এই ফিলিংটা কেমন? এইটা প্রথম কথা, বাবা হিসেবে এই ফিলিংটা পাওয়াটা ইজ আনরিয়েল। এটা হয় না। একটা বাবার একটা সন্তানের সাথে কানেকশনটা তৈরি হতে বেশ কয়েকটা দিন সময় লাগে। তার কারণ ফিজিক্যালি তো আমরা কিছু করি না, অংশটা মায়ের। এবার মায়ের সাথে ওই কানেকশনটা একদম শুরুর দিন থেকে থাকে। বাবাদের ক্ষেত্রে না ব্যাপারটা একটু অন্যরকম। বাবাদের সাথে আমার তো মনে হয় একজন বাবা হিসেবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে মানুষটা হওয়া উচিত এই সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে বা সন্তান বড় হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে মায়ের হেলথ। একদমই, সেটা বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত। আই থিঙ্ক অল দ্য ফাদার্স শুড বি টেকিং কেয়ার অফ দ্য মাদার more than the child. More than the child, the mother should be taken care of, because মানে ভগবান, মানে you guys are God. মানে তোমরা যেটা করতে পারো, আমরা সেটা জাস্ট we are not gifted with that. না, একে অপরের পরিপূরক। সো আমরা যেটা করতে পারি, আমরা ওই সাপোর্টটা দিতে পারি। ওই সাপোর্টটা না হলেও কিছু করা যেত না। সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক। তুমি এবার বলো আমাদের টকবকের দর্শকদের কি বলতে চাও? টকবকের দর্শকদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, টকবকে আমরা প্রচণ্ড আনস্ক্রিপ্টেড একটা ডিসকাশন করি, একটা আলোচনা করি, এবং এই যে সুন্দর একটা আরামদায়ক চেয়ারে আমরা বাবু হয়ে বসে আড্ডা মারছি, এটা গরমকালে একটা সুন্দর ঘরের মধ্যে এটা খুব দরকার। এবং তোমরা যারা টকবকের দর্শক, তারাও টকবকের এই এপিসোডসগুলো শুনতে শুনতে আমাদের এই রিয়েল কনভারসেশনসগুলোর মধ্যে থেকে যদি কোনো মেটেরিয়াল খুঁজে পাও উইচ ক্যান হেল্প ইউ ইন ইউর লাইফ, ট্রাই টু গেট দ্যাট অ্যান্ড বি ওপেন মাইন্ডেড, ডোন্ট বি জাজমেন্টাল, ট্রাই টু লার্ন থিংস অ্যান্ড জাস্ট স্টে ওয়েল অ্যান্ড আস্ক ফর পজিটিভনেস। দ্যাটস অল। থ্যাংক ইউ দুনিমার দা। বাট একটা আবদার তোমার কাছে রাখবো, আমি এপিসোডটা শেষ করবো তোমার একটা গান দিয়ে, যেটা ডিসেম্বরের শহরকে ডেডিকেট করে। কাল হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন শুরু, সেখানে কলকাতাকে ডেডিকেট করে তোমার যে কোনো গান। ওকে, মম জীবন যৌবন, মম সফল স্বপন, মম জীবন যৌবন, মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম,
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ওয়াও ওয়াও, এই বাবা রে, আপনারা হাঁ করে কি দেখছেন, মুখে মশা ঢুকে যাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন, আর পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড।